প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণী প্রবাহী তড়িতের কারশফের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। যখন আলোচনা করব, তোমরা ছায়া প্রকাশনীর ছায়া পদার্থবিদ্যা বইটা সঙ্গে রাখবে। এই বইটা রাখার সাথে সাথে আমি পড়াবো, দুটো জিনিস মিলিয়ে নেবে, তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। এখন আমরা কারশফের সূত্র নিয়ে আলোচনা করব। এই দেখো, আমরা যে কারশফের সূত্র বলছি, এই সূত্র দুটো আছে। কারশফ সূত্র কখন প্রয়োগ হয় না, খুব সরল বর্তনী যখন হয় সেক্ষেত্রে আমরা ওহমস ল প্রয়োগ করেছি। ওহমস ল প্রয়োগ করে তড়িৎ প্রবাহ, রোধ, ওদের বিভব পার্থক্য, এইসব জিনিসগুলো আমরা বের করেছি, এইসব রাশিগুলো। কিন্তু যদি বর্তনী খুব জটিল হয়ে যায়, জটিল যখন হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা অন্য সূত্র প্রয়োগ করব। কী সূত্র প্রয়োগ করব না, কারশফের সূত্র প্রয়োগ করব। এই উচ্চারণটা দেখো, কোনো মানে কিরশফ, কারশফ, এই বিভিন্নভাবে উচ্চারণ থাকে। আমরা আমাদের মতন করে এটা কারশফ উচ্চারণ এইভাবেই আমরা করব, কারশফের সূত্র। এখন দেখো, এই কারশফের সূত্র আমরা কেন প্রয়োগ করব? দেখবে যখন খুব একটা সোজা একটা রাস্তা থাকে, আমরা একটা বাস্তব উদাহরণের সঙ্গে দেখি, একটা রাস্তা আছে, সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, যে কোনো সেখানে স্বাভাবিকভাবে গাড়িটা থামানো যায়, গাড়িটাকে চালু করা যায়, ইত্যাদি করা যায়। কিন্তু রাস্তা যখন খুব জটিল হয়ে যায়, 4টে 5টা 6টা সেখানে কোনো জাংশান এসে হাজির হয়ে যায়, সেখানে দেবে অন্যরকম সিগন্যাল থাকে, আলোর সংকেত থাকে, দিয়ে একটা দিক গাড়ি বন্ধ করা হয়, একদিক গাড়ি ছাড়া হয়, তখন অন্য পদ্ধতি অবলম্বন করা হয় জটিলতার জন্যে। এই জটিলতা যখন থাকে বর্তনীর ক্ষেত্রে, তখন আমরা এই কারশফ সূত্র প্রয়োগ করব। কারশফ সূত্র দুটো। আমরা প্রথম সূত্র ব্যবহার করব না, কারশফের প্রথম সূত্র। কারশফের প্রথম সূত্র কি বলছে না, বর্তনীর যে কোনো বিন্দুতে, এই যে একটা এখানে বর্তনী দেখানো হয়েছে না, বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সময়ের বীজগাণিতিক যোগফল 0 হয়। তাহলে বর্তনীর যে কোনো বিন্দুতে, এখানে একটা বর্তনী দেখানো হয়েছে, বর্তনীতে কি আছে না, 4টে এখানে পরিবাহী আছে। এই যে বিন্দু, যে কোনো বিন্দুতে, এটা একটা বিন্দু, এই বিন্দুতে কি হয় না, যে তড়িৎ প্রবাহ যতগুলো এসেছে, কটা তড়িৎ প্রবাহ আছে এখানে, 4টে আছে। 4টে জায়গায় তুমি 5টা করতে পারো, 6টা করতে পারো, এরকম, সেটা কোনো ব্যাপার নয়। এখন আমরা এই 4টে নিয়ে এখানে আলোচনা করছি। এই বিন্দুতে যে তড়িৎ প্রবাহ আসছে তার বীজগাণিতিক যোগফল 0। বীজগাণিতিক যোগফল 0 মানে কি, অর্থাৎ যে তড়িৎগুলো ভেতর দিকে যাচ্ছে, দেখো এই I1 এর দিকে যাচ্ছে, সুতরাং এইটাকে আমরা পজিটিভ বলবো, অর্থাৎ এই বিন্দুর দিকে এলে তাকে আমরা বলবো পজিটিভ। আবার দেখো I2 এও কিন্তু ভেতর দিকে যাচ্ছে, এইটাকেও আমরা পজিটিভ বলবো। আর I3 এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এই যেহেতু এটা বাইরে বেরিয়ে যাচ্ছে এটা নেগেটিভ। আবার I4 বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা হবে নেগেটিভ। অর্থাৎ এই যে পজিটিভ নেগেটিভ, এই বীজগাণিতিক যোগফল, তার জন্য এটা বলছে আমরা এই পজিটিভ আর নেগেটিভ, প্লাস আর মাইনাস, এইগুলো বিবেচনা করব। বিবেচনা করে আমরা দেখব যে কিভাবে এখানে এই সূত্রটা প্রয়োগ করতে পারা যায়। আমরা যখন এখানে সূত্রটা প্রয়োগ করব, করার বৈশিষ্ট্য কি না, করতে গেলে আমরা লিখব কি, দেখো I1, I2, I3, I4 আগে লিখে দাও, এটা ইকুয়াল টু 0। এবার দেখো I1টা কি না, ভেতর দিয়ে যাচ্ছে, সুতরাং এটা পজিটিভ। I2টা কি না, এটা এর দিকে যাচ্ছে, এটা পজিটিভ। আবার দেখো I3 এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা নেগেটিভ। আবার দেখো এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা নেগেটিভ। যদি নেগেটিভগুলোকে ওই দিকে নিয়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো কি, I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3 প্লাস I4।
অর্থাৎ যে পরিমাণ তড়িৎ ভিতর দিকে আসছে ঠিক সেই পরিমাণ তড়িৎ বাইরে বেরিয়ে যাচ্ছে। মোট তড়িতের পরিবর্তন কিন্তু হচ্ছে না, যে পরিমাণ তড়িৎ কিন্তু ভেতর দিকে এলো ঠিক সেই পরিমাণ তড়িৎ বাইরের দিকে বেরিয়ে গেল। এখান থেকে এই সূত্র থেকে আমরা বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি কি, দেখো এই যে এখান থেকে বলতে পারি কি, সামেশন অফ আই ইকুয়াল টু 0, সামেশন অফ আই ইকুয়াল টু 0। অর্থাৎ যতগুলো কারেন্ট এখানে পরিবাহী দিয়ে এসেছে, এই বিন্দুর দিকে এসেছে, মোট তড়িতের পরিমাণ বীজগাণিতিক যোগফল কত হবে কি না 0 হবে। এটা হচ্ছে আমাদের কারচফের প্রথম সূত্র। এখন দেখো এই যে এখানে 4টে আমরা পরিবাহী নিয়েছি, তুমি 4টেও নিতে পারো, 5টাও নিতে পারো, আবার এই দিকে দিতে পারো, এটা এই দিকে দিতে পারো, আবার এটা ভেতর দিকে আসছে এটাও করতে পারো, এবার এই আসছে এটাও ভেতর দিকে আসছে, এভাবে করতে পারো। তাহলে সেক্ষেত্রে I1 I2 I3 I4, তাহলে এটা I5 I6 I7 I8, এইভাবে তুমি একাধিক পরিবাহী তুমি নিতে পারো। কিন্তু খেয়াল রাখবে যে তড়িৎগুলো ভিতর দিকে যাচ্ছে সেগুলো পজিটিভ, আর যেগুলো বাইরে বেরিয়ে আসছে সেগুলো কিন্তু সর্বসময় নেগেটিভ হবে। এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্ক থেকে আমরা একটা নতুন সিদ্ধান্তে আসতে পারি। কারশফের প্রথম সূত্র থেকে আমরা কি দেখলাম I1 প্লাস I2 সমান I3 যুক্ত I4। অর্থাৎ যে পরিমাণ তড়িৎ ভিতর দিকে এসেছিল ওই এ বিন্দুর দিকে, ঠিক সেই পরিমাণ তড়িৎ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এই তড়িৎ যে এলো, তড়িৎ যে গেল, এই সময়টাকে যদি আমরা টি ধরি, তাহলে টি দিয়ে টি সময়ে কতখানা এলো না সেটা বা কতখানা গেল, টি দিয়ে গুণ করে দেখি। দেখো I1 গুণিত টি যুক্ত I2 গুণিত টি সমান I3 গুণিত টি যুক্ত I4 গুণিত টি। কিন্তু আমরা কি জানি বলো তো, আমরা জানি দেখো যে I সমান আমরা জানি Q/T, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটা কি বলে তড়িৎ প্রবাহ। এখান থেকে আমরা তাহলে কোনো যদি আমরা পাই তাহলে Q ইকুয়াল টু IT, এই সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি। তাই যদি হয় তাহলে এইখানে আমরা কি বলতে পারি না Q1, এটা কি বলতে পারি Q2, এটা কি বলতে পারি এটা বলতে পারি Q3, আর এটা বলবো কি Q4। অর্থাৎ যে পরিমাণ আধান ভিতর দিকে এসেছিল, এর দিকে এসেছিল, ঠিক সেই পরিমাণ আধান এ থেকে বহির্মুখী বাইরে বেরিয়ে গেল। অর্থাৎ তড়িৎ আধান সংরক্ষিত থাকে। এই প্রথম সূত্র থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি। কারশফের প্রথম সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। এবার দেখি দ্বিতীয় সূত্র কি বলে। দ্বিতীয় সূত্র কি বলছে দেখো, প্রথম সূত্র কি ছিল, কোন একটা বিন্দু ছিল, কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহ আসছে, কেউ যাচ্ছে, এই বিভিন্নভাবে আমরা দেখিয়েছি। এখানে কিন্তু একটা জালিকা দেখাবো, জালিকার ক্ষেত্রে বা একটা বদ্ধ লুপ সেটা দেখাবো। লুপটা কীরকম না, লুপটা এরকম টাইপের হতে পারে, এরকম টাইপের লুপ হতে পারে, এই টাইপের লুপ। অর্থাৎ এরকম লুপ হিসেবে আমরা চিন্তা করব। সেই লুপের ক্ষেত্রে এই দ্বিতীয় সূত্রটা প্রযোজ্য হবে। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কি বলছে না, দ্বিতীয় সূত্র বলছে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে, যদি একটা বদ্ধ লুপ আছে, বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ, প্রত্যেকটা অংশের যে রোধ আর সংশ্লিষ্ট প্রবাহের গুণফলগুলির বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হবে। অর্থাৎ যদি আমরা একটা লুপ আঁকি, এখানে যদি আমরা একটা লুপ আঁকি, মনে করো এইখানে একটা রোধ আছে, এই একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা ব্যাটারি আছে, আবার একটা রোধ মনে করো আছে, আবার এখানে একটা রোধ আছে, ইত্যাদি এরকম রয়েছে।
একটা লুপ আছে। সেখানে বলছে প্রত্যেকটা অংশের যে রোধ আছে, এই যে রোধ আছে, এই রোধ আর এখানে যে তড়িৎ যাচ্ছে তার তড়িতের গুণফল রোধ গুণিত তড়িৎ, রোধ গুণিত তড়িৎ, রোধ গুণিত তড়িৎ, রোধ গুণিত তড়িৎ, এই রোধ গুণিত তড়িৎ, এদের মোট রোধ গুণিত তড়িৎ এগুলোর যোগফল কার সঙ্গে সমান হবে না এই লুপের মধ্যে, এই জালিকার মধ্যে যে ব্যাটারি আছে এখানে তার তড়িৎ চালক বল, তাদের ওই লুপের তড়িৎ চালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হবে। অর্থাৎ এই যে ওইখানে যে কোষ আছে তার যে তড়িৎ চালক বল তার তড়িৎ চালক বলের সমান হবে। অর্থাৎ আয়ার 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 এইসবে যোগফল কার সঙ্গে সমান হবে, এখানে যে তড়িৎ চালক বল আছে তার সঙ্গে সমান হবে। আমরা এটা অন্যভাবে প্রকাশ করতে পারি, আয়ার আয়ার সমস্ত অংশের আয়ার কার সঙ্গে হবে কি না তড়িৎ চালক বলের সঙ্গে সমান হবে। এই যে ব্যাটারি আছে এর সঙ্গে সমান হবে। আমরা কারশফের দ্বিতীয় সূত্র সেটা কিভাবে প্রয়োগ হয় কোনো বর্তনীতে আমরা সেটা দেখব। দেখো একটা বর্তনী দেখতে পাচ্ছ, এখানে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, যে কোথায় হাজির হলো না এ বিন্দুতে, এ থেকে সি বরাবর হয়ে বি বিন্দুতে এসেছে। আর সেখানে এখানে একটা তড়িৎ কোষ আছে যার তড়িৎ চালক বল U1, এখানে রোধ হলো R1, আর এইদিকে আর একটা শাখা এ বিন্দু থেকে এসে এই ডি দিয়ে হয়ে বি বিন্দুতে হাজির হয়েছে। তাহলে আবার এ আর বি এর মাঝখানে কি রাখা হয়েছে, আর একটা ব্যাটারিকে এখানে সংযোগ করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা লুপ তৈরি হয়েছে, এটা একটা লুপ। এই লুপেতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। এখন এই কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করার অনেক পদ্ধতি আছে, সব কিন্তু একই, বিভিন্ন পদ্ধতি। আমি একটা সহজ পদ্ধতি তোমাদের শেখাবো যেটা খুব সহজে মনে রাখতে পারো, সেইভাবে এইটাকে অনুসরণ করার চেষ্টা করবে। আমার এই পদ্ধতি শেখার কিভাবে করব সেটা দেখো। আমরা যখন যদি মনে করো এইভাবে হয়, একটা তড়িৎ কোষ আছে, তড়িৎ কোষের এইটা যেটা বড় আছে সেটাকে আমরা পজিটিভ বলি, আর যেটা ছোট সেটা নেগেটিভ বলি। একটা পজিটিভ একটা নেগেটিভ। আমরা দুটো নিয়ম ফলো করব। দুটো নিয়ম কি, আমরা যদি এই দিকে যাই অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিক বরাবর যদি যায় তাহলে গেলে কি হবে, প্রথমে পজিটিভ এসে হাজির হচ্ছে, যদি পজিটিভই এসে হাজির হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরবো। কি ব্যাপারটা দেখো, আবার বলছি না, এটা একটা তড়িৎ কোষ। আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, যার প্রথমে যেখানে আমরা ধাক্কা খাবো, যেখানে আমরা মিট করব, যেখানে আমরা মিলিত হব, কোথায় এইখানে মিলিত হচ্ছি, কাতে না পজিটিভ, তখন তড়িৎ চালক বলকে আমরা পজিটিভ ধরবো। যদি এই দিকে আসি অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক বরাবর আসি, কোথায় এসে হাজির হব না ঋণাত্মক এই যে তড়িৎদ্বার আছে তো ঋণাত্মক মেরু, সেখানে এসে হাজির হব। তখন আমরা সেটাকে ঋণাত্মক ধরব। এটা একটা নিয়ম। অর্থাৎ আমরা যাব আমাদের নির্দিষ্ট দিকে, ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যে দিকেই যায় না কেন, যদি প্রথমে যে তড়িৎদ্বারে হাজির হব সেটাই হবে তার চিহ্ন। এইদিকে গেলে ধনাত্মক তড়িৎদ্বারে হাজির হচ্ছে, ধনাত্মক চিহ্ন। এই দিকে আসলে ঋণাত্মক তড়িৎদ্বারে প্রথমে হাজির হচ্ছে, এটা ঋণাত্মক চিহ্ন। আর একটা নিয়ম দেখো, মনে করো এটা রোধ আর তড়িৎ এই দিকে যাচ্ছে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিক বরাবর তড়িৎ যাচ্ছে। আমার দিকটা যদি এই দিক বরাবর হয় অর্থাৎ একই দিক বরাবর হয়, একই দিক, দেখো এই দিকে আমি যাচ্ছি আর এই দিকে তড়িৎ প্রবাহ একই দিকে যদি হয় তখন সেখানে আমরা পজিটিভ নেব। আর যদি উল্টো দিকে হয়, এই দিকে তড়িৎ যাচ্ছে আমরা এই দিকে আসছি, যদি উল্টো দিকে হয় তাহলে সেটা ঋণাত্মক চিহ্ন নেব। আমরা এই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করব। কি করে প্রয়োগ করব দেখো না, এই লুপটাকে আমরা নিচ্ছি কি লুপ, এ সি
বি ডি হয়ে এই বিন্দুতে এসে হাজির হচ্ছে, অর্থাৎ এইটা একটা লুপ। এই লুপের আমরা এ বিন্দু থেকে শুরু করব। এই বিন্দু থেকে কিভাবে শুরু করব? ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেটা তোমার ইচ্ছা। যে কোনো দিকে তুমি শুরু করতে পারো, ঘড়ির কাঁটার দিকেও হতে পারে অর্থাৎ ক্লকওয়াইজ, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো দিকে তুমি নিতে পারো। আমরা প্রথমে মনে করো এই দিকে আসছি, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। ঘড়ি তো এই দিকে ঘোরে, ঘড়ির কাঁটা, তাহলে আমরা এই দিক বরাবর আসছি। যদি আসি আমরা এটা আমরা একটা চিহ্ন দিলাম। এ থেকে শুরু করছি, করে কোথায় এসে হাজির হলো? না E1 এ এসে হাজির হয়েছে। E1 এ কোন মেরুতে হাজির হয়েছে? এটা পজিটিভ, তাহলে E1 এটা পজিটিভ E1। তারপরে কোথায় এসে না R1। আমি এই দিকে যাচ্ছি কিন্তু তড়িৎ কিন্তু এই দিকে যাচ্ছে, তাহলে কি হবে কি না এটা একই দিকে যাচ্ছে। আমি এই I1 যাচ্ছে এই দিকে, আমি কিন্তু এই দিকে যাত্রা শুরু করেছি, দুটো একই দিকে যাচ্ছে, দুটো একই দিকে যাচ্ছে, তার জন্য এটা পজিটিভ। পজিটিভ হলে কি হবে বলো তো? না প্লাস I1 R1। এখানে বি বিন্দুতে এলো, বি বিন্দু থেকে এই দিকে আসছে, কিন্তু তড়িৎ এই দিকে যাচ্ছে। দেখো তড়িৎ তীর এই দিকে আছে, এই দিকে যাচ্ছে তড়িৎ, তাহলে আমাদের বিপরীত দিকে, সুতরাং এটা মাইনাস হবে, মাইনাস I2 R2। তারপরে কোথায় আসছে না এই তড়িৎ কোষে এসে হাজির হচ্ছে। তড়িৎ কোষে কোন তড়িৎদ্বার এসে হাজির হচ্ছে? দেখো প্রথমে এসে ঋণাত্মক তড়িৎদ্বার এসে হাজির হচ্ছে। ঋণাত্মক মানে নেগেটিভ, সুতরাং এটা নেগেটিভ হবে, মাইনাস E2 ইকুয়াল টু 0। এবার এই তড়িৎ চালক বলগুলোকে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কি হবে দেখো? I1 R1 মাইনাস I2 R2 ইকুয়াল টু, এটা ওইদিকে চলে গেল E2, আর U1টা এদিকে গেল, ওটা কি হলো কি মাইনাস U1। তুমি যদি আমরা এই দিকে ধরেছি, এবার যদি তুমি উল্টো দিকে ধরো, উল্টো দিকে ধরলেও কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি এ থেকে যাত্রা শুরু করি, E2টা পজিটিভ হবে, তারপরে এটা একই দিকে যাচ্ছে, I2 R2 নেগেটিভ হবে, মানে এটা পজিটিভ হবে। এইটা দেখো, তাহলে আমরা যদি এই দিকে বরাবর যাই সেক্ষেত্রে কি হবে না এ থেকে যখন আসছি E2টা হবে পজিটিভ, অর্থাৎ প্লাস E2। যখন এই দিকে যাচ্ছি না তড়িৎ এইদিকে আছে, তড়িৎ এদিকে আছে, আর আমি যাচ্ছি এই দিকে, তাহলে এটা একই দিকে যেহেতু আছে পজিটিভ হবে না প্লাস I2 R2। বি বিন্দুতে এলো, বি বিন্দু থেকে যখন এই দিকে আসছি তড়িৎ প্রবাহ বিপরীত দিকে যাচ্ছে, কারণ তড়িৎ তো এই দিকে যাচ্ছে আর আমি এই দিকে আসছি, উল্টো দিকে আসছি, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস R1 R1 মাইনাস I1 R1। তারপরে এখানে কোথায় এসে হাজির হলো না এই E1 যে তড়িৎ চালক, যে এখানে বল কাজ করছে তড়িৎ কোষ, এখানে এসে হাজির হলো। এখানে কোন মেরুতে প্রথমে এসে হাজির হলো না ঋণাত্মক মেরুতে হাজির হলো, তাহলে এটা হবে মাইনাস E1 ইকুয়াল টু 0। এবার দেখো আমরা যেটা প্রথমে যেটা করেছিলাম, এই প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে এটা ছিল ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ শুধুমাত্র চিহ্নটা পাল্টে গেছে, বাকিগুলো সব একই আছে। দেখো E1টা এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভ হয়েছে। I1 R1 পজিটিভ ছিল, এখানে নেগেটিভ হয়েছে। I2 R2 নেগেটিভ ছিল, এখানে পজিটিভ হয়েছে। এখানে E2 নেগেটিভ ছিল, এখানে পজিটিভ আছে। অর্থাৎ একে যদি মাইনাস দিয়ে গুণ করি একে পাবো, আর এই সমীকরণটাকে মাইনাস দিয়ে গুণ করলে একে পাবো। একটা জিনিস মনে রাখবে, যে কোনো একটা বিন্দুকে ধরবো, ধরে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো কিংবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, যেদিকেই ঘুরি না কেন আমার রেজাল্ট কিন্তু সবসময় এক হবে।
আর একটা পদ্ধতিকে মনে রাখার চেষ্টা করবে। আমার মনে হয় এইটা সহজতম পদ্ধতি, খুব সহজেই তুমি মনে রাখতে পারবে। আর একটা এর সাথে কথা মনে রাখবে, আমরা ক্লকওয়াইজও যেতে পারি আর অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারি। যে কোনো একটা পদ্ধতি তুমি অনুসরণ করবে। এই করে আমাদের বিভিন্ন যে সমস্যাগুলো আছে, যে গাণিতিক সমস্যাগুলি, প্রশ্নাবলী আছে, সেগুলো তোমরা কিন্তু সমাধান করতে পারবে। কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আর একটা আমরা সমস্যার সমাধান করব। এখানে দেখো, এই যে বর্তনী এখানে দেখানো হয়েছে, যে প্রদর্শিত বর্তনীতে 200 ওহম রোধের মধ্য দিয়ে, এই যে 200 ওহম রোধ রয়েছে এর মধ্য দিয়ে প্রবাহ এবং তার দুই প্রান্তে বিভব প্রভেদ নির্ণয় করো। এইটা দিয়ে কতখানা প্রবাহ যাচ্ছে, এখানে দেখো আই লেখা আছে প্রবাহ, এই প্রবাহের মান বার করতে হবে আর দুই প্রান্তের বিভব পার্থক্য বার করতে হবে। এখন দেখো, আমরা যদি এই লুপটাকে চিন্তা করি, এই লুপটাকে আমরা যদি চিন্তা করে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি, তাহলে কি পাবো দেখো তো। না, কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করছি আমরা। তাহলে মনে করো এই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, এই বিন্দু থেকে এই দিকে আসছি, আসার ফলে কি হবে, এ থেকে বি আসছি, আমি আসছি এই দিকে, কিন্তু এদিকে তড়িৎ প্রবাহের দিকও কিন্তু একই দিকে। আমি আসছি এই দিকে, কিন্তু তড়িৎ প্রবাহের দিকও কিন্তু একই দিকে, অর্থাৎ তাহলে এটা পজিটিভ। অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি না, 200 গুণিত আয়, এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু পজিটিভ, একই দিকে থাকার জন্য এলো। আসার পরে এখানে কোথায় এলো না মাইনাস, অর্থাৎ ঋণাত্মক তড়িৎ দ্বারা এসে হাজির হয়েছে। ঋণাত্মক হলে তাহলে এটা কি হবে, ঋণাত্মক তড়িৎদ্বার, তাহলে 10 ভোল্ট। আবার এইখান থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে যাওয়ার পরে এই দিকে তড়িৎ আসছে, অর্থাৎ আমি তড়িৎ যাচ্ছে এই দিকে আর আমিও যাচ্ছি এই দিকে, অর্থাৎ তাহলে এইটা কি পজিটিভ হবে। লিখতে পারি কি প্লাস 100 গুণিত এখানে কি তড়িৎ যাচ্ছে না, এখানে I1 তড়িৎ যাচ্ছে, I1 = 0। আমি একটু যদি সাজিয়ে লিখি তাহলে কি বলতে পারি দেখো, এখানেতে না 200I এটা ওদিকে নিয়ে যাব, ও প্লাস 100 I1 = 10, 10 দিয়ে ভাগ করছি, তাহলে লিখতে পারি 20I যুক্ত 10 I1 = 1। এটা একটা সমীকরণ আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা এই লুপটাকে ধরে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা এই সমীকরণটা পেলাম। এবার আমরা এই লুপটাকে অর্থাৎ চিন্তা করব। আমরা করতে যাত্রা শুরু করি না এ থেকে যাত্রা শুরু করি। আমরা এ থেকে যাত্রা শুরু করে যদি আমরা এই দিকেই যদি যাই তাহলে কি হবে দেখি। প্রথমে এ থেকে এদিকে এলাম, কিন্তু তড়িৎ যাচ্ছে এটা I2 গিয়ে এইদিকে I2ই যাচ্ছে, তাহলে এখানে বলতে পারি কি না তড়িৎ যাচ্ছে এই দিকে, আমি আসছি এই দিকে, তাহলে এটা মাইনাস, অর্থাৎ মাইনাস 150 I2। খেয়াল করো, আমি আরেকবার বলছি না, I2 তড়িৎ যাচ্ছে এদিকে, যে এটা I2 তড়িৎই আছে, I2 তড়িৎ এইদিকে যাচ্ছে, কিন্তু আমি যা আসছি কোন দিকে, এ থেকে এই ডি বরাবর আসছি, কারণ ক্লকওয়াইজ আসছে। যেহেতু এই দিকে যাচ্ছি, তড়িৎ আসছে এই দিকে উল্টো দিকে, তার জন্য এটা ঋণাত্মক হবে, তাই এখানে ঋণাত্মক লিখলাম। আসার পর কোথায় এসে হাজির হয়েছি না প্লাস 30 ভোল্ট পজিটিভ মেরুতে হাজির হয়েছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না প্লাস 30। তারপরে এখান থেকে আসছি, আসার পরেতে আবার দেখো তড়িৎ, আমি উপর দিকে যাচ্ছি, তড়িৎ কিন্তু উপর থেকে নিচে বরাবর নামছে, তড়িৎ কিন্তু উপর থেকে নিচে বরাবর নামছে, তাহলে এটা মাইনাস, অর্থাৎ মাইনাস 200 এটা কত আছে বলো তো, I আছে = 0। আমি এখান থেকে সহজে লিখতে পারি কি মাইনাস 150 I2 প্লাস 200I = মাইনাস 30। এই 30টা ওইদিকে গেলে মাইনাস 30। আমি 10 দিয়ে যদি কেটে দিই
একটা শূন্য প্রত্যেকে যদি বাদ দিই তাহলে -15i2 প্লাস 20i ইকুয়াল টু -3। এটা কিন্তু 2 নম্বর সমীকরণ হলো। তাহলে এখানে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। দেখো এখানে যে দুটো সমীকরণ পাওয়া গেল, এখানে i2 আছে, এখানে আছে i1। আমি i2টার মান পরিবর্তন করব। কীভাবে পরিবর্তন করব তার আগে আরেকটা আমার কারশফের প্রথম সূত্র একবার প্রয়োগ করি। কোথায় করব না, বি বিন্দুতে। বি বিন্দুতে দেখো i পরিমাণ কারেন্ট আসছে, এইদিকে আসছে i1, এইদিকে যাচ্ছে i2। তাহলে এখানে আমরা কি বলতে পারি কি না, i -i2 -i1 ইকুয়াল টু 0। অর্থাৎ i2 সমান আমরা কি বলতে পারি, i2টা ওইদিকে চলে গেলে আমরা বলতে পারি i2 সমান i -i1, আমরা এটা বলতে পারি। দেখো না, কারশফের এখানে প্রথম সূত্র প্রয়োগ করে আমরা পেলাম i2 সমান i -i1। i -i1, এই i2র মানটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি পাবো না, সেখানে -15 i -i1 প্লাস 20i সমান -3। তাহলে এই যে দুটো সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণ, এ একটা সমীকরণ আমরা পেয়েছি আর এ একটা সমীকরণ পেলাম। এই দুটো সমীকরণে i আর i1 থাকবে, সেটাকে সমাধান করবে। সমাধান করার পরেতে আমরা সেখান থেকে i পেয়ে যাব। এটা তোমরা নিজেরা করবে, করে দেখবে করতে পারো কি না। আর বইয়েতেও আছে, বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। অর্থাৎ এই দুটো সমীকরণকে তোমরা সমাধান করবে, সমাধান করে i বার করবে। আর i যদি বেরিয়ে যায় তাহলে কি হবে কি না, a থেকে b বরাবর অর্থাৎ 200 ওহম রোধের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে, সেই তড়িৎটাকে তোমরা কিন্তু বার করতে পারবে। আর বিভব পার্থক্য দেখো, আমরা জানি v = IR, আমরা জানি v সমান IR। আমরা যেহেতু আইটা এখানে জানি, আইটা এই দুটো সমীকরণকে সমাধান করলে আইটা বের হবে। আইটা জানার পর আর হচ্ছে 200, দুটোকে যদি গুণ করে দিই, গুণ করে দিলে আমরা v পেয়ে যাব। এইভাবে আমরা কারশফের দ্বিতীয় সূত্রকে প্রয়োগ করতে পারবো, প্রয়োগ করে যে কোনো জটিল সমস্যাকে সমাধান করতে পারবো। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।